প্রত্যেককেই স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমরা যখন কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরা তৈরি হই, তখন কিন্তু আমরা নির্ধারণ করে উঠতে পারি না যে আমরা রাজ্য সরকারের পরীক্ষা দেব নাকি কেন্দ্র সরকারের পরীক্ষায়, অথবা কোন চাকরি রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকারের চাকরি আমার জন্য সুইটেবল। যেহেতু আমি রাজ্য এবং কেন্দ্র সরকারের উভয় জায়গায় চাকরি করেছি এবং সেই বেসিক নলেজ থেকে কিন্তু আজকের এই ভিডিওটি আমি বানালাম, যার মাধ্যমে তোমরা কিন্তু নির্ধারণ করতে পারবে কোন চাকরি তোমার জন্য সুইটেবল, রাজ্য সরকারের চাকরি নাকি কেন্দ্র সরকারের চাকরি। চলো তাহলে দেরি না করে শুরু করা যায়। প্রথমে আসি স্যালারি। স্যালারির ক্ষেত্রে আমি বলবো, রাজ্য সরকারের কর্মচারী এবং কেন্দ্র সরকারের কর্মচারী প্রত্যেকের কিন্তু স্যালারি কিন্তু আলাদা আলাদা পে ম্যাট্রিক্স হিসেবে পেয়ে থাকে। তবে বেতন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার কর্মচারীদের বেতন বৃদ্ধি অনেক বেশি নিয়মিত। তারা কিন্তু বছরে ৩ বার তাদের বেতনের বৃদ্ধি ঘটে। একবার ৩% ইনক্রিমেন্ট তারা পেয়ে থাকে বেসিকের। এছাড়া বাকি দুবার কিন্তু 1 জানুয়ারি এবং 1 জুলাইতে কিন্তু তারা ডিএ বা ডিয়ারনেস রিলিফ পেয়ে থাকে, যেটা কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির উপর নির্ভর করে। কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ইনক্রিমেন্টটা তারা সময় মতন পেলেও ডিএর ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনিশ্চিত থাকে, তারা কিন্তু নিয়মিত হয় না। সেদিক থেকে কিন্তু বেতন বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বেতন বৃদ্ধির ক্ষেত্রে অনেক এগিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের তুলনায়। ট্রাভেলিং অ্যালাউন্স বা ট্রান্সপোর্ট অ্যালাউন্স, কেন্দ্র সরকারের প্রত্যেক কর্মচারী তাদের গ্রেড পে বা লেভেল অনুযায়ী কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স বা ট্রান্সপোর্ট অ্যালাউন্স পেয়ে থাকে ডেলি বেসিসে অফিসে যাওয়া আসার জন্য। কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের উচ্চপদস্থ অফিসাররা গাড়ির সুবিধা পেলেও নিচু স্তরের কর্মচারীদের কিন্তু কোনো রকম ট্রান্সপোর্ট অ্যালাউন্সের বা ট্রাভেলিং অ্যালাউন্সের সুবিধা তাদেরকে দেওয়া হয় না। এদিক থেকে কিন্তু একটা রাজ্য সরকারের কর্মচারীদের একটা বড় ড্রব্যাক। এবার চলো পেনশনের বিষয়ে আলোচনা করা যাক। পেনশনের ক্ষেত্রে বলা যায় যে আমরা প্রত্যেকেই কিন্তু সরকারি চাকরিতে আসার একটা বড় কারণ পেনশন, যাতে আমাদের রিটায়ারমেন্টের পরে আমাদের জীবনটা নিশ্চিত হয়। সেক্ষেত্রে বলবো, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে ভারতবর্ষের টোটাল কর্মচারীদের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেরই কর্মচারীদের কিন্তু ওল্ড পেনশন স্কিমে তাদেরকে পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে, যেখানে কিন্তু রাজ্য সরকারের কর্মচারীর তার জীবনের শেষ বেতনের অর্ধেক পেনশন হিসেবে পেয়ে থাকে। এর ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীদের পেনশন ব্যবস্থা কিন্তু একদম নিশ্চিত এবং খুবই ভালো। কিন্তু কেন্দ্র সরকারের বর্তমান কর্মচারীরা কিন্তু নিউ পেনশন স্কিমেই মাধ্যমে পেনশন পাচ্ছে, এবং সেটা কিন্তু 1 জানুয়ারি 2004 থেকে। এবং এই নিউ পেনশন স্কিমে কিন্তু তাদের স্যালারি থেকে 10% টাকা কেটে নেওয়া হচ্ছে পেনশন পারপস, এবং সরকারের পক্ষ থেকে কিন্তু আরও 14% টাকা তার সঙ্গে অ্যাড করে মিউচুয়াল ফান্ডে রেখে দেওয়া হচ্ছে কর্মচারীদের পেনশন দেওয়ার জন্য। এর ফলে বলা যায় কেন্দ্র সরকার কর্মচারীদের পেনশন কিন্তু অনেকটাই অনিশ্চিত এবং শেয়ার মার্কেটের উপর নির্ভরশীল। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বা হোস্টেল অ্যালাউন্স, কেন্দ্রীয় সরকারের প্রত্যেক কর্মচারী তাদের শিশুদের শিক্ষার জন্য কিন্তু এই চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বা হোস্টেল অ্যালাউন্স পেয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু তারা প্রত্যেক বছর প্রত্যেক শিশু প্রতি এখন 27,000 টাকা করে পাচ্ছে, যেটা কিন্তু বৃদ্ধি পেয়ে 33,750 টাকা এখন হয়েছে। এবং এই অ্যালাউন্সটা কিন্তু তারা আপ টু 2টো শিশু পর্যন্ত পেয়ে থাকে। তবে তাদের সন্তানরা যদি কেউ তাদের বাড়ি থেকে 50 কিলোমিটার অধিক দূরত্বে কোনো আবাসিকে থেকে পড়াশোনা করে, সেক্ষেত্রে কিন্তু হোস্টেল অ্যালাউন্সটাও তারা পেয়ে থাকে, এবং হোস্টেল অ্যালাউন্স কিন্তু চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের থেকে অনেকটাই অধিক। কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদেররা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। পরে বলা যায় গেস্ট হাউস এবং হলিডে হোম। গেস্ট হাউস এবং হলিডে হোমের ক্ষেত্রে বলা যায় যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রত্যেককেই কিন্তু গেস্ট হাউসের সুযোগ সুবিধা পেয়ে থাকে। তবে রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু সেই সমস্ত গেস্ট হাউসের সুযোগ সুবিধা পেয়ে থাকে সাধারণত যেগুলো রাজ্যের মধ্যে অবস্থিত। কিন্তু কেন্দ্র সরকারের কর্মচারীরা কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডে হোম বা রেলে হলিডে হোমে গিয়ে কিন্তু তারা ফ্যামিলির সঙ্গে একটা ভালো সময় কাটানোর সুযোগ পেয়ে থাকে। পরবর্তী পয়েন্ট, পোস্টিং। পোস্টিংয়ের ক্ষেত্রে বলা যায় রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু সাধারণত বাড়ির কাছাকাছি
পোস্টিং পাওয়ার সম্ভাবনা থাকে। যদিও তারা বাড়ির কাছাকাছি পোস্টিং নাও পায়, তবুও কিন্তু তাদের পোস্টিং রাজ্যের মধ্যেই থাকে। কিন্তু কেন্দ্র সরকারের কর্মচারীদের কিন্তু পোস্টিং বাড়ির কাছাকাছির সম্ভাবনা অনেক কম থাকে এবং তাদের ট্রান্সফার কিন্তু সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় হতে পারে। সেক্ষেত্রে কারো যদি হোম সিকনেস থাকে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের চাকরি তার জন্য অনেক বেশি কমফোর্টেবল হতে পারে। পরবর্তী পয়েন্ট, পে কমিশন। আমরা কিন্তু প্রত্যেকেই জানি, যখন রাজ্য বা কেন্দ্রে পে কমিশন গঠিত হয়, তখন কিন্তু কেন্দ্র অথবা রাজ্য সরকারের ক্ষেত্রে স্যালারি কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। বর্তমানে কেন্দ্র সরকারের কর্মচারীরা কিন্তু সপ্তম পে কমিশনের আন্ডারে স্যালারি পাচ্ছে এবং 2026-এ কিন্তু অষ্টম পে কমিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা সবেমাত্র ষষ্ঠ পে কমিশনের আন্ডারে রয়েছে। পরবর্তী পয়েন্ট, প্রমোশন বা পদোন্নতি। এক্ষেত্রে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের উভয় কর্মচারীরাই কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে প্রমোশন পাওয়ার ক্ষেত্রে। তবে যদি কেউ কেন্দ্র সরকারে প্রমোশন পেতে গেজেটেটে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ডিপার্টমেন্টেই তাকে কঠিন পরীক্ষা দিয়ে উপরে উঠতে হয়। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে অনেক ডিপার্টমেন্ট রয়েছে, যেমন সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট। এখানে কিন্তু অনায়াসেই সময়ের সাপেক্ষে কিন্তু খুব তাড়াতাড়ি পদোন্নতি পেয়ে গেজেটেড বা তার ঊর্ধ্বে ওঠার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পয়েন্ট, পাস বা এলটিসির সুবিধা। এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি, রেলে কিন্তু ভারতবর্ষে সবথেকে বেশি কর্মচারী চাকরি করছে এবং রেলের কর্মচারীরা তার ফ্যামিলির সঙ্গে কিন্তু ট্রাভেলের জন্য এই ফ্রি পাস বা কনসেশন পাস পেয়ে থাকে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য ডিপার্টমেন্টের কর্মচারীরা কিন্তু এলটিসি ফ্যাসিলিটি পেয়ে থাকে ট্রাভেলের জন্য। তবে সেক্ষেত্রে রাজ্য সরকারের কর্মচারীরা 10 বছরে একবারই কিন্তু এই এলটিসি ফ্যাসিলিটি পেয়ে থাকে। পরবর্তী পয়েন্ট, মেডিকেল সুবিধা। এক্ষেত্রে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের প্রত্যেক কর্মচারী প্রায় মেডিকেল সুবিধা পেয়ে থাকে রাজ্যের এমপ্যানেল হসপিটালে এবং কেন্দ্র সরকারের কর্মচারীরা কেন্দ্রের এমপ্যানেল হসপিটালে এবং রেলের কর্মচারীরা রেলের হসপিটালে। পরবর্তী পয়েন্ট, লিভ বা ছুটি। এক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা অধিক ছুটি পেয়ে থাকে বছরে কেন্দ্র সরকারের কর্মচারীদের তুলনায়। তবে মাতৃত্বকালীন ছুটি বা শিশু লালন পালনের ক্ষেত্রে যে ছুটি সাধারণত মহিলারা পেয়ে থাকে, সেটা কিন্তু রাজ্য এবং কেন্দ্রে প্রায় সমান। পরবর্তী পয়েন্ট, হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ। এক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকারের কর্মচারীরা কিন্তু আলাদা আলাদা শহরের জন্য আলাদা আলাদা এইচআরএ তারা পেয়ে থাকে। কোথাও 10%, কোথাও 20%, কোথাও 30%। কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু প্রত্যেকেই ফিক্সড অর্থাৎ 12% হিসাবে এইচআরএ পায়। এক্ষেত্রে কিন্তু বলা যায় যে কোনো রাজ্য সরকারের কর্মচারী মেট্রো সিটিতে থাকলে এবং 12% অ্যালাউন্স কিন্তু যথেষ্টই কম। সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ের কর্মচারীরা কিন্তু 30% অ্যালাউন্স পেয়ে থাকে মেট্রো সিটিতে। এইভাবেই কিন্তু আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। যদি কোনো পয়েন্ট আমার দ্বারা না বলা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে সেটা কিন্তু উল্লেখ করবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।